হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প তোমাতেই বসন্ত, লেখা জেরিন আক্তার, পর্ব সংখ্যা 23। প্রাণেশা সুভাকে বলল ও শপিং মলে স্নিগ্ধর মতোই একজনকে দেখেছে, পারফিউমের স্মেলও যে মিলেছে এটাও বলল। সুভাও কতক্ষণ ভেবে জানালো অন্য কেউ তো হতে পারে, কিন্তু প্রাণেশা বলল, তোর ভাইকে চিনতে তাই আমার এতটা ভুল হবে? কিন্তু উনি তো বাড়িতে, তাহলে এটা কে ছিল? সুভা হেসে বলল, তুই দেখে এত চিন্তা করতে করতে পাগল হবি, বাদ দে, চল একটু ছাদে যাব। প্রাণেশা সুভাকে নিয়ে ছাদে চলে গেল। সন্ধ্যার সময় প্রাণেশা ড্রয়িং রুমে বসেছিল, মুখটা ভার। একদিকে শপিং মলের সেই ঘটনা নিয়ে দোটানায় পড়ে আছে, আবার আরেকদিকে তার ভাই তার সাথে কথা বলেনি। আরশাদ খান অফিস থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে নিচে এলেন। প্রাণেশার মুখোমুখি বসলেন। সৌরভও এলো। ও এসে আরশাদ খানের থেকে পাশাপাশি বসলো, আর শোভা ডাইনিং টেবিলে বসে রোকেয়া বেগমের সাথে টুকটাক কথা বলছে। আরশাদ খান মেয়ের দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভাবছেন। মেয়ের মুখাকৃতি দেখে কিছু আশও করতে পারছেন। প্রাণেশা থেকে থেকে সৌরভের দিকে তাকাচ্ছিল। সৌরভও আর চোখে দেখছিল, তবে প্রাণেশার চোখ মুখ থেকে বোঝাই যাচ্ছে এখনই সৌরভকে ধরে কেঁদে দিবে। সারাদিন কোনো কথা বলেনি। সৌরভ গা ছাড়া ভাব নিয়ে বসে আছে। প্রাণেশার মনটা আরও খারাপ হয়ে গেল। ও কুশন দিয়ে মুখ ছাপিয়ে বসে রইল। আরশাদ খান নীরবতা ভেঙে সৌরভকে বলে উঠলেন, অফিসে যাবে কবে থেকে? সৌরভ সোজা গলায় বলল, যাব না। আরশাদ খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তোমার জন্য অনেকগুলো কাজ আটকে আছে, তোমাকে যেতে হবে। সৌরভ মনে মনে বলল, ভালো লাগে না অফিস, টাকা পয়সা তো আছেই, এখন শুধু বসে বসে খাবো, তা না, কাজ আর কাজ। মিনিট দুই পরে সৌরভ গম্ভীর কণ্ঠে বলল, বেশ, কালকে থেকে যাব। প্রাণেশা তখনই রাগে দুঃখে আরশাদ খানকে বলে উঠল, বাবা, কালকে ওই বাড়িতে চলে যাব, তোমার জামাইকে আসতে বলবো সকালে। আরশাদ খান কপাল কুঁচকে নিয়ে বললেন, মানে কালকে চলে যাবে কেন? না আরও কয়েকদিন থাকো? সৌরভ প্রাণেশার দিকে তাকিয়ে আরশাদ খানকে বলল, ও যেতে চাইছে, তুমি না করছো কেন? প্রাণেশা কান্না আটকাতে চেয়েও পারছে না, তাই উঠে দাঁড়িয়ে কুশনটা সৌরভের দিকে ছুঁড়ে মেরে বলল, তোমার বাড়িতে তুমিই থাকো, আসবো না আর। প্রাণেশা সিঁড়ি বেয়ে উপরে চলে এসে আবারও নিচে নামলো। সৌরভের কাছে এসে ওকে মারতে শুরু করলো। সৌরভ হতভম্ব। প্রাণেশা মারতে মারতে বলল, সারাদিন গেল একটা কথা বললে না, আমি জেদ ধরে থাকবো বলে তুমিও থাকবে? সৌরভ প্রাণেশাকে ধরে পাশে বসালো। প্রাণেশা ভাইকে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুমি বড় খারাপ একজন মানুষ, খুব খারাপ। সৌরভ প্রাণেশার কানে ফিসফিস করে বলল, তোর বিছানার পাশে সাইড টেবিলে একটা জিনিস এঁকেছি। প্রাণেশা মাথা তুলে তাকিয়ে কান্না মাখা মুখশ্রী হাসি ফুটিয়ে আবারও সৌরভকে মারতে শুরু করলো। রাত 10টা। শোভা রুমে এসে সোফায় বসে আছে। সৌরভ রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে বসলো। শোভা ওর দিকেই তাকিয়ে আছে। আবার যখন সৌরভের চোখে চোখ পড়ছিল তখনই শোভা অন্যদিকে তাকাচ্ছিল। এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে সৌরভ শোভাকে আঙ্গুল ইশারা করে কাছে আসতে বলল। শোভা শুকনো ঢোক গিলে এগিয়ে এসে দাঁড়ালো। সৌরভ গম্ভীর কণ্ঠে বলল, ওভাবে কি দেখো আমার দিকে তাকিয়ে? আবার আমি তাকালে অন্যদিকে কেন তাকাও? কি বোঝাতে চাও আমি সুন্দর না? শোভা মিনমিন করে বলল, আসলে কথাটা তা না, ওই আসলে আপনার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, আবার চোখ সরিয়ে নেই যদি কিছু বলেন তাই। তাছাড়া আপনি সুন্দর। সৌরভ শ্বাস ছেড়ে বলল, যাও ভিতরে গিয়ে শুয়ে পড়ো। কেন এখানে ঘুমোতে দিবেন না? বিশ্বাস করেন, আপনাকে টাচও করব না।
ওই আপনার রুমের সাথে অ্যাটাচ করা বেডরুমটায় একা ঘুমাতে ভয় লাগে। না, তুমি ওখানেই যাও, দরকার হলে লাইট জ্বালিয়ে দরজা খোলা রেখে ঘুমাও। সুভাষ চলে গেল সৌরভের রুমের সাথে অ্যাটাচ করা রুমে। সেটাও আরেকটা ছোট্ট বেডরুম। সেখানে সৌরভ খুব একটা থাকে না। রাত 1টারও ঊর্ধ্বে প্রাণেশার ঘুমটা ভেঙে গেল। আবছা আবছা চোখ মেলে তাকিয়ে আবারও চোখ বন্ধ করলো, কিন্তু ঘুম আর ধরল না। পরিবেশটা কেমন গুমট বেঁধে আছে। ও ফোন হাতে নিয়ে দেখলো 1টা 14 মিনিট বাজে। সাথে সাথে ফোনটা রেখে শ্বাস ছেড়ে কাত হয়ে শুতেই কারো শক্তভক্ত বুকে গিয়ে ঠেকলো। প্রাণেশা চিৎকার দিয়ে উঠল। স্নিগ্ধ সাথে সাথে ল্যাম্পলাইট জ্বালিয়ে উঠে বসে ধমক দিয়ে বলল, চুপ করো, চিল্লাচ্ছ কেন? আমি স্নিগ্ধ, আমাকে চিনতে পারোনি? স্নিগ্ধ ওকে পানির গ্লাস এগিয়ে দিল। প্রাণেশা ডক ডক করে সবটুকু পানি খেয়ে নিল। এরপরে বলল, আপনি এত রাতে এখানে কিভাবে এলেন? স্নিগ্ধ ওর পাশে শুয়ে বলল, ভাগ্য করে একটা শ্বশুর পেয়েছি, সেই হেল্প করেছে। প্রাণেশা বলল, তাই এত রাতে আসবেন? সন্ধ্যায় আসতেন। এত রাতে যদি কোনো বিপদ হতো। এটা এখন আমার বোনের শ্বশুরবাড়ি, তার উপরে কালকেই ওদের বিয়ে হয়েছে। যতই আমার শ্বশুরবাড়ি হোক না কেন, তবুও এখানে আসতে কেমন একটা ইতস্তত লাগে। প্রাণেশা স্নিগ্ধকে জড়িয়ে ধরে বলল, সব ঠিক হবে ইনশাল্লাহ। আর আপনি কি গাড়ি নিয়ে এসেছেন? না, বাইক নিয়ে এসেছি, আমি আর সিয়াম। তাহলে সিয়াম কোথায়? আছে হয়তো আশেপাশে কোথাও। প্রাণেশা নিজেকে ছাড়িয়ে নিয়ে স্নিগ্ধর বুকে কিলঘুষি মারতে মারতে বলল, এত রাতে আসার কি দরকার ছিল? স্নিগ্ধ প্রাণেশার হাত দুটো ধরে শুয়ে নিজে তার উপরে শুয়ে বলল, অনেক দরকার। তোমার জন্য একটুও ভালো লাগছিল না, তোমাকে দেখার জন্য মনটা ছটফট করছিল, তাই চলে এসেছি। ভোরেই স্নিগ্ধ চলে যাওয়ার জন্য তাড়াহুড়ো বাঁধিয়ে দিয়েছে। যেহেতু লুকিয়ে এসেছে, লুকিয়ে যেতে হবে। চাইলে থাকতে পারতো, কিন্তু ওর যা ইচ্ছা। প্রাণেশা ওকে ধরে বলল, এখনই চলে যাবেন? সকালটা হোক। স্নিগ্ধ তড়িৎ কণ্ঠে বলল, না যান, আবার দিনে আসবো, এখন আসি। প্রাণেশা মুখটা ভার করলো। স্নিগ্ধ প্রাণেশার কপালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ জান, মন খারাপ করো না। স্নিগ্ধ চলে গেল। গেটের বাহিরেই দাঁড়িয়েছিল শিয়াম। স্নিগ্ধ উঠে বসতেই শিয়াম বাইক স্টার্ট দিয়ে চলে গেল। সকাল সকাল স্নিগ্ধকে বাড়িতে ঢুকতে দেখে সাইদ রেজা চৌধুরী বিস্ময়ে তাকিয়ে রইলেন। স্নিগ্ধ তাড়াহুড়ো করে উপরে চলে গেল। এরপরে শিয়াম এলো। সাইদ রেজা চৌধুরী বললেন, তোমরা কোথায় গিয়েছিলে এত সকালে? শিয়াম হেসে বলল, বাইক রাইডে গিয়েছিলাম। সাইদ রেজা চৌধুরী কপাল কুঁচকে নিয়ে বসে রইলেন। স্নিগ্ধ শাওয়ার নিয়ে একবার ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিচে এলো। সাইদ রেজা চৌধুরী ব্রেকফাস্ট করতে বসেছেন। তার দুই পাশে স্নিগ্ধ আর সিয়াম বসলো। স্নিগ্ধ নিজের মতো খাচ্ছে তাড়াহুড়ো করে। সাইদ রেজা চৌধুরী কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, রাতে কোথায় ছিলে? স্নিগ্ধ কিছু বলার আগেই সিয়াম বলল, চাচ্চু, বললাম না আমরা বাইক রাইডে গিয়েছিলাম। সাইদ রেজা চৌধুরী স্নিগ্ধর দিকেই তাকিয়ে আছেন। এরপরে বললেন, তোমার ঘাড়ে কি হয়েছে? লাল হয়ে আছে কেন? মারামারি করছো বাইক রাইডে গিয়ে? স্নিগ্ধ সাইদ রেজা চৌধুরী কানের কাছে এসে ফিসফিস করে বললেন, না, এসব কিছুই না, এগুলো তোমার বৌমার ভালোবাসা। রাতে সেখানেই গিয়েছিলাম। বউ ছাড়া কি জীবন চলে বলো? সাইদ রেজা চৌধুরী বিষমকে উঠলেন। সিয়াম পানি এগিয়ে দিয়ে ফিসেল হাসল। প্রাণেশা আজও বিকেলে সেই শপিং মলে গেল। স্নিগ্ধকে আজও বলেনি। কালকের সেই ছেলেটাকে খুঁজতেই সেখানে যাওয়া। তবে তাকে পাবে কিনা তা অজানা। তবুও মনকে তো সান্ত্বনা দিতে পারবে। প্রাণেশা আজকে গাড়ি নিয়ে আসেনি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। শপিং মলের বাইরে রাস্তার সাথে একটা খোলা মাঠ ছিল। প্রাণেশা সেখানে দাঁড়িয়ে আছে আর আশেপাশে তাকাচ্ছে। এমন সময় কালকের সেই ছেলেটি গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। মুখে আজকেও মাস্ক। গাড়িটা মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল।
প্রাণেশা তৎক্ষণাৎ কল দিল স্নিগ্ধকে। প্রতিবারের মতো এবারও স্নিগ্ধ রিসিভ করতে দেরি হলো না। ওপাশ থেকে হেসে বলল, কি করছো জান? প্রাণেশা অস্থির কণ্ঠে বলল, কোথায় আপনি? কি করছেন? স্নিগ্ধ স্বাভাবিক কণ্ঠে বলল, কোথায় আবার থাকবো, ভার্সিটিতে। কেন, আজকেও কি আমার সাথে অন্য কাউকে দেখেছো? প্রাণেশা নিচু গলায় বলল, না, কাউকে দেখিনি, কিন্তু ওই যে আপনার মতো ওই লোকটাকে দেখছি। তাহলে আপনি আবার সে কে? আপনার কি যমজ ভাই আছে? না না, ওইটা আপনি। মিথ্যা বলছেন আমাকে। আপনি আমার সাথে মজা করছেন, বুঝেছি। আমি ওই দিন আপনার কাবার্ডে একটা কাগজ দেখেছি। আপনার পছন্দের পেশা লেকচারার হওয়া না। আর শোভা বলেছে আপনি লেকচারার হয়ে জব করছেন শুধু আমার জন্য। প্লিজ সামনে আসুন। স্নিগ্ধ খিলখিলিয়ে হেসে উঠল। প্রাণেশা গাল ফুলিয়ে বলল, হাসছেন কেন? কি এমন বলেছি? স্নিগ্ধ হেসে বলল, তোমার সাথে পরে কথা বলছি, ক্লাস আছে। না, আপনি আমায় এড়িয়ে যাচ্ছেন। আমি জানি ওইটা আপনি। আপনি যদি এখন না বলেন তাহলে আমি এখানেই বৃষ্টিতে ভিজব, এক পাও নড়ব না। প্রাণেশা ঠাস করে কল কেটে দিল। এরপরে স্নিগ্ধ কল দিল কয়েকবার, কিন্তু প্রাণেশা ধরল না। ফোন সুইচ অফ করে এগিয়ে গিয়ে মাঠের কোণে একটা বেঞ্চে বসলো। বৃষ্টিতেও ভিজে যাচ্ছে। 10 মিনিট পার হওয়ার পরে কেউ একজন প্রাণেশার মাথার উপরে ছাতা ধরল। প্রাণেশা মাথা তুলে স্নিগ্ধকে দেখে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। এরপরে হাঁফ ছেড়ে তৎক্ষণাৎ কাদা ছুঁড়ে দিল স্নিগ্ধর শরীরে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।